আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যান্য আলোচনায় আমাদের আজকের অতিথি হামে শত শত শিশু মৃত্যুর দায়ভার ইউনূস ও তার সরকারের, এমন তথ্য বহু আগে থেকেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অবশ্য ইউনূসকে যারা 50 বছর ক্ষমতায় রাখতে চেয়েছিলেন তারা বিষয়টিকে দেখছিলেন আওয়ামী লীগ ফেরাতে নিশানা ইউনূস হিসেবে, কিন্তু তাদের সেই অপপ্রচারে একেবারে জল ঢেলে দিয়েছেন বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। একেবারে জরুরি সংবাদ সম্মেলন ডেকে জানিয়ে দিয়েছেন ইউনূসকে তো বটেই, তার উপদেষ্টাদের একবার দুবার নয় 10 বার বলেছেন, 5 থেকে 6 বার চিঠি দিয়েও জানিয়েছেন হামের টিকা কেনা নিয়ে ইউনূস ও তার সরকার যে নয়ছয় করেছিল সেটা ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে আসবে বাংলাদেশে। অবশ্য সব বিষয় বিশেষজ্ঞ ইউনিসেফের এই সাবধান বাণীর সময় ব্যস্ত ছিলেন মার্কিন সরকারের সাথে বাণিজ্য চুক্তি করা নিয়ে, কিভাবে ট্রাম্প প্রশাসনকে খুশি করা যায় তা নিয়ে। ইউনিসেফের এই সংবাদ সম্মেলনের পর বিএনপি সরকার অনেকেই মনে করছেন ইউনূস প্রশাসনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে এর দায়ভার বিএনপিকেই বহন করতে হবে। দর্শক, এতদিন হাম আর বাণিজ্য চুক্তি নিয়ে ইউনূস ছিল চরম ইমেজ সংকটে, সাথে তৈরি হয় আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। কিন্তু তার মধ্যে বিষ ফোড়া হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ফেরার ঘোষণা। 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ইউনূস সেন্টার থেকে শুরু করে রাজধানীর বাংলা মোটরের একটি গোপন বৈঠকের স্থানে বেশ ভূকম্পন শুরু হয়েছে। শেখ হাসিনার ঘোষণায় বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপির মধ্যে যত না প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার চেয়ে বেশি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে মোহাম্মদ ইউনূস ও বিগত অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের এবং তাদের সমর্থকদের মধ্যে। কেউ প্রতিক্রিয়ায় বলছেন ইউনূসের আমলে ইউনূস সমর্থকদের নানা অপকর্মের কারণে আওয়ামী লীগ তো আগেই ফিরেছিল, আবার কেউ বলছেন আওয়ামী লীগ ফিরবে কেন, দলটি তো আগেই ছিল। সামাজিক মাধ্যমের বদৌলতে এমন নানামুখী আলোচনা আর তর্ক বিতর্কগুলো প্রকাশ্যই হয়েছে, কিন্তু পর্দার আড়ালে ইউনূস ও তার মিত্রদের যে উদ্বেগ সেটি আরো ভয়াবহ বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে ক্রুশিয়াল সিদ্ধান্তগুলো নেয়ার জন্য ইউনূসের ছিল 6 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট। গোয়েন্দা এবং ইউনূস সেন্টারের একাধিক সূত্র বলছে এই কিচেন ক্যাবিনেটের কয়েকজন সদস্যকে নিয়ে গত কয়েকদিনে মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি মিটিং করেছেন, যেখানে ছিল একটি ছাত্র সংগঠনের সাবেক কয়েকজন নেতা। নানামুখী সমস্যার মধ্যে করণীয় ঠিক করতে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট। প্রশ্ন হলো, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ফেরার ঘোষণা নিয়ে সরকারের চেয়ে ইউনূস ও তার ঘনিষ্ঠজনেরা কেন বেশি চিন্তিত, আর সে চিন্তা থেকে মুক্ত হতে ইউনূস কোন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন ক্যাবিনেট ছিল, যে ক্যাবিনেট ক্রুশিয়াল বিষয়গুলোতে সিদ্ধান্ত নিত, এমন তথ্য জানিয়ে বোমা ফাটিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সূত্রগুলো বলছে সেই কিচেন ক্যাবিনেট এখনো সক্রিয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করার নামে গোলামি চুক্তি করার তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ইউনূস সরকার অনেক উপদেষ্টাই গা বাঁচাতে দোষ চাপায় ওই কিচেন ক্যাবিনেটের উপর। এই চুক্তির তথ্য গণমাধ্যমে আসার কিছুদিনের মধ্যে দেশব্যাপী শুরু হয় হামের প্রকোপ। হামের কারণে একের পর এক বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 10 জন শিশু বাংলাদেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে মারা যাচ্ছে। তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেশের স্বাস্থ্যখাতে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় ও মহামারী দেখা দেয়। একসময় প্রায় সম্পূর্ণ নির্মূল হয়ে যাওয়া সংক্রামক রোগ হাম বাংলাদেশে পুনরায় মহামারী আকারে ফিরে আসে এবং শত শত শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। প্রথম দিকে বিএনপি সরকারের পক্ষ থেকে এর জন্য আওয়ামী লীগ আমলের অব্যবস্থাপনাকে দোষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু খুব দ্রুত বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা ও ইউনূস আমলে বাচ্চাদের টিকা দেওয়ার পরিস্থিতির তুলনামূলক চিত্র প্রকাশ হতে শুরু করে। সাথে এই সংকটের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের চরম নীতিগত
অপরিপক্কতা ও প্রশাসনিক গাফিলতিকে দায়ী করতে শুরু করেন বিশেষজ্ঞরা। নিরুপায় হয়ে বিএনপি সরকার একেবারে শীর্ষ ব্যক্তিরও ইউনূস প্রশাসনের অপরাধের কথা জানানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সবশেষ 20 মে বিকেলে ঢাকার আগারগাঁয়ে ইউনিসেফ কার্যালয়ে একটি অত্যন্ত জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার আগুনে নতুন করে ঘি ঢালেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, টিকার ঘাটতি নিয়ে মোহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে 5 থেকে 6টি চিঠি পাঠিয়েছেন তারা, এবং বৈঠক হয়েছে অন্তত 10টি। বাংলাদেশের টিকার আসন্ন ঘাটতির কথা তুলে ধরে জাতীয় নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে যে চিঠিটি পাঠিয়েছিলেন রানা ফ্লাওয়ার্স, তা নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় এই চিঠি পাঠানো হলো, এমন চিঠি সেটি প্রথম ছিল না বলে বুধবার দাবি করেছেন ইউনিসেফের প্রতিনিধি। এ বিষয়ে এক প্রশ্নে রানা ফ্লাওয়ার্স বলেন, তার সামনে হয়তো সবগুলো তারিখ এখন নেই এবং তার ধারণা সেটা তদন্তে বেরিয়ে আসবে। তবে তিনি জানেন 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5 কি 6টি চিঠি পাঠিয়েছেন। ইউনিসেফ প্রতিনিধি দাবি করেন, তারা সরকারের সঙ্গে জরুরি বৈঠকে বসার জন্য বারবার চাপ দিয়েছিলেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং কর্মীদের সঙ্গে অন্তত 10 বার বসেছিলেন। তিনি এবং ইউনিসেফের কর্মীরা বারবার সরকারকে বলেছিলেন টিকার সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু মোহাম্মদ ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ছিলেন নিজেদের লোকদের দিয়ে উন্মুক্ত টেন্ডারে টিকা কেনার জন্য। ইউনিসেফের দাবি, ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টার এই সিদ্ধান্তের কারণে এখন হামে শত শত শিশু মারা যাচ্ছে। প্রশ্ন হলো, ইউনিসেফ এতদিন চুপ থাকার পর কেন জরুরি সংবাদ সম্মেলন ডেকে ঘটা করে সব তথ্য জানালো? সূত্রগুলো বলছে, হামে শিশু মৃত্যুর পিছনে ইউনূস সরকার অবহেলার বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর নিজেদের ইমেজ উদ্ধারে কি করা যায় তা নিয়ে সক্রিয় হয় ইউনূসের সেই কিচেন ক্যাবিনেটের সদস্যরা। সাথে যোগ দেয় ইউনূস ঘনিষ্ঠ কয়েকটি সংগঠনের কিছু নেতা। গোয়েন্দা সূত্রগুলো বলছে, তারা গত কয়েকদিনে দফায় দফায় বৈঠক করেছে। সেসব বৈঠকে ইমেজ পুনরুদ্ধারে ইউনিসেফকে ম্যানেজ করারও সিদ্ধান্ত হয়। মোহাম্মদ ইউনূস তার পুরাতন বিদেশি বন্ধুদের দিয়ে ইউনিসেফের হেড অফিসকে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে এরই মধ্যে ইউনিসেফের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছিলেন। ইউনূস সেন্টার থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয় ইউনিসেফের সদর দপ্তরে। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে ইউনিসেফ সদর দপ্তরের কাছে বেরিয়ে আসে ইউনূসের থলের বিড়াল। তারপরে সদর দপ্তরের গ্রিন সিগন্যাল পেয়ে ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন রানা ফ্লাওয়ার্স। ইউনূস সেন্টারের একটি সূত্র বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেট গত কয়েকদিনে যেসব বৈঠক করেছে সেখানে আলোচনায় একটি বিষয় ছিল হামের টিকা নিয়ে অব্যবস্থাপনার জন্য ইউনূস আমলের সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিএনপি সরকার শেষ পর্যন্ত আইনি পথে যেতে বাধ্য হতে পারে। গত 17 মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটে তখন পর্যন্ত দেশের প্রায় 400 শিশুর মৃত্যুর জন্য সরাসরি বিদায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে দায়ী করা হয়। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও মনে করেন, ইউনূসের জায়গায় যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে বিএনপি সরকার খুব দ্রুত ওই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিত। সেক্ষেত্রে হামের কারণে এত শিশু মারা যাওয়ার পরও বিএনপি সরকার ইউনূস আমলের কাউকে জবাবদিহিতার আওতায় না নিয়ে আসায় মানুষের মধ্যে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। বিদেশি পরামর্শকরাও হামের টিকা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মারাত্মক ও নজিরবিহীন গাফিলতিকে ফৌজদারি অবহেলা হিসেবে দেখছেন। সূত্রগুলো বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা একটি বৈঠকে সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে কিছুদিনের জন্য দেশের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন। দর্শক, ইউনূসের কিচেন ক্যাবিনেট যখন মার্কিন চুক্তি আর হামে শিশু মৃত্যুর জন্য নিজেদের ইমেজ সংকট নিয়ে হাবুডুবু খাচ্ছেন, ঠিক তখনই তাদের উদ্বেগকে দিল্লি থেকে আরো বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
19 মে ভারতের হিন্দুস্তান টাইমস, মিলেনিয়াম পোস্ট ও আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার ইমেল ইন্টারভিউ প্রকাশিত হয়। 3টি সাক্ষাৎকারেই শেখ হাসিনা প্রথমবারের মতো দেশে ফেরার কথা বলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন তিনি ও তার দলের ফেরা নিয়ে নীরব প্রস্তুতি চলছে। সাথে সেই প্রস্তুতি কি ধরনের তারও একটা রূপ তিনি তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ চেষ্টা চলছে। শেখ হাসিনার এই বক্তব্যের পর ইউনূস ঘনিষ্ঠদের মধ্যে যে একটা অস্বস্তি বেড়েছে সেটি সামাজিক মাধ্যমেই দেখা যাচ্ছে। প্রথমেই প্রতিক্রিয়া জানান ইউনূসের মাস্টার মাইন্ড খ্যাত সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 24-এর আন্দোলনের পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মনে করছেন তিনি। এর বিভিন্ন কারণ তুলে ধরে তিনি দলটির ফিরে আসার প্রেক্ষাপট বর্ণনা করেছেন নিজের ফেসবুক ওয়ালে লেখা এক পোস্টে। মঙ্গলবার কিছু সময় ব্যবধানে তিনি এ নিয়ে দুটো ফেসবুক পোস্ট দেন। এর প্রথমটিতে তিনি লেখেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরলো সে গল্পই তুলে ধরার কথা বলেছেন তিনি। মাহফুজ লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনের আনন্দ পেয়েছিল গত 17 বছরের মুসলিমগণ। তবে শেখ হাসিনার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ কোনো কথা অবশ্য লেখেননি। যেমন বলেননি সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, কিন্তু কথা বলেছেন আওয়ামী লীগের ফেরা নিয়ে। তবে মাহফুজ আলম আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা বললেও ভিন্ন মত দিয়েছেন 26 লাখ ভারতীয় নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য বিখ্যাত আসিফ নজরুল। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। মাহফুজ আলমের পোস্ট প্রকাশের প্রায় 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের ফেরা নিয়ে প্রতিক্রিয়া জানান আসিফ নজরুল। সংক্ষিপ্ত হলেও তার বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক উপস্থিতির চেয়ে দলটির রাজনৈতিক আচরণ ও প্রচারণাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দর্শক, ইউনূস সরকার আমলের প্রথম দিকে প্রকাশ্যে আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন তার দুই উপদেষ্টা। তাদের একজন ছিলেন সাখাওয়াত হোসেন, আর একজন ছিলেন আসিফ নজরুল। যদিও পরে নিজ হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ জারি করেছিলেন। গোয়েন্দা সূত্রগুলো বলছে, শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের পর 19 মে সন্ধ্যার পর মোহাম্মদ ইউনূসের সাথে তার কিচেন ক্যাবিনেটের 4 সদস্য রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ইউনূস সেন্টারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একজন সদস্য বাকিদের উপর দোষ চাপিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য এবং আওয়ামী লীগের গত কিছুদিন ধরে দেশব্যাপী শোডাউনের বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনায় একটি ছাত্র সংগঠনের কয়েকজন সাবেক নেতাকেও পরে ডাকা হয় এবং অনলাইনে আওয়ামী লীগ বিরোধী ব্যাপক প্রচারণা করার জন্য তাদেরকে দায়িত্ব দেয়া হয় বলে ইউনূসের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে। প্রোটেক্ট ইউনূসের মতো নতুন কোনো ব্লগ বা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে আওয়ামী লীগ বিরোধী এবং হাম ইস্যুতে মোহাম্মদ ইউনূসের ইমেজ পুনরুদ্ধারে কাজ শুরু করা যায় কি না সেটা নিয়েও আলোচনা হয়েছে। দর্শক, আওয়ামী লীগ আমলে যখন কর ফাঁকি সহ নানা মামলায় ইউনূসের বেহাল দশা হয়েছিল, তখন ইউনূস সেন্টার থেকে বিশ্বব্যাপী ইমেজ বিল্ডিং এর জন্য প্রোটেক্ট ইউনূস ব্লগটি করা হয়েছিল। জুলাই আন্দোলনের সময় ইউনূস এই ব্লগটিতে দাবি করেছিলেন তার খোলা চিঠির কারণে জাতিসংঘ তখন বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে চাপ দিয়ে চিঠি দিয়েছিল। বৈঠকে উপস্থিত ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা আওয়ামী লীগ ইস্যুতে সরকারের শীর্ষ মহলের সাথে আলোচনার জন্য সাবেক এক উপদেষ্টাকে দায়িত্ব দেন, যিনি বিএনপি ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে এক সময় তারেক রহমানের বিরুদ্ধে টকশো আলোচনায় প্রকাশ্যে সমালোচনা করে তাকে নিয়েও বিএনপিতে অস্বস্তি আছে। ওই সাবেক উপদেষ্টা আলোচনা করার পর পরবর্তী বৈঠকে বসতে পারে ইউনূসের কিচেন ক্যাবিনেট করণীয় ঠিক করতে। গোয়েন্দা সূত্র বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেটের দুজন সদস্য রাজধানীর বাংলা মোটরে তাদের আদি মিটিংখানায় কয়েক দফা মিটিং করেছেন। ইউনূসের আমলের সংগঠিত মবগুলো হওয়ার আগে বাংলা মোটর ওই ভবনটিতে সিদ্ধান্ত হতো। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের নজিরবিহীন নীতিগত অদক্ষতা, যার ফলে হামের ভ্যাকসিনের ভয়াবহ সংকটে শত শত নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু হয়েছে এবং ইউনিসেফের মতো
আন্তর্জাতিক সংস্থা সরাসরি সরকারের চরম গাফিলতিকে দায়ী করেছে। এই সংকটের মুখে দাঁড়িয়ে সাবেক উপদেষ্টাদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার যে দাবি উঠেছে তা বিএনপি সরকারকেও এক অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। তার মধ্যে শেখ হাসিনার ঘোষণা এবং আওয়ামী লীগের ফেরার আতঙ্ক ইউনূসের কিচেন ক্যাবিনেটকে আবারও সক্রিয় করে তুলেছে। প্রশ্ন হলো, ইউনূসের এই কিচেন ক্যাবিনেট পর্দার আড়ালে কতটুকু সফল হবে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনুরোধ যে প্রথমে আপনারা বিষয়টিকে নেগেটিভ অর্থে নেবেন না। তারেক রহমান সাহেবের দুইকলি অন্ধকার। দুইকল বলতে আমি যেটা বুঝাচ্ছি যে তার রাজনীতির পূর্ব এবং পশ্চিম যেটা রয়েছে। আমাদের রাজনীতির উত্তর দক্ষিণ নেই, পূর্ব এবং পশ্চিম রয়েছে। তো সেই পূর্ব এবং পশ্চিম বলতে যা বোঝায় সেটি এখনো পর্যন্ত তারেক রহমান সাহেবের জন্য ইতিবাচক নয়। যে সমস্যা শেখ হাসিনার ছিল, ঠিক একই সমস্যা তারেক রহমান সাহেবের জন্য একেবারে বোঝা ভরে শাকের আটি। মানে এমনি একেবারে নতুন সরকার। দুই নম্বর হলো যে এই সরকারের মধ্যে জামাতের লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, এনসিপির লোক, ভারতের লোক, আমেরিকার লোক, চীনের লোক ভরা। তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, তিনি কাউকে নির্ভর করতে পারছেন না। যে লোকের ধরুন পররাষ্ট্রমন্ত্রী নিজের না, যে লোকের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তার প্রতিপক্ষরা যে সকল কথাবার্তা বলছে, এই কথাবার্তার কোনো সদুত্তর দলের পক্ষ থেকে কেউ দিতে পারছে না। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে অমুকের, অমুক ব্যক্তির, অমুক রাষ্ট্রের, অমুক অমুক, এই সমস্ত বাজে কথার একটা উত্তর বিএনপির পক্ষ থেকে দেওয়া যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও দিচ্ছেন না, তার পক্ষে কেউ কথা বলছে না। একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হচ্ছে রয়্যাল লোক, এএস আলমের লোক। এই সমস্ত কথা সহ্য করা যায় বলেন তো? এই গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। ফলে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ডান দিকে যদি তার থাকে, বাম দিকে যদি আপনার পররাষ্ট্রমন্ত্রী থাকে, এই আমেরিকার লোক, এই ইউনূসের লোক, এই ডিপ স্টেটের লোক। কিন্তু এ লোক কোনো কিছুরই না ধরেন, কিন্তু এ লোক যে বিএনপি না, এটা তো সত্য। তো এই বিষয়গুলো এখন তারেক রহমান সাহেব ধরেন তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার পররাষ্ট্রমন্ত্রী, তাদের ব্যাপারে তাকে চোখ বুঝে নির্ভর করতে হবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বাংলাদেশের দ্বিতীয়টি নেই। দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে। গেল সেন্ট্রাল ব্যাংকের অর্থ ব্যবস্থা, এখানে এই ভদ্রলোক আসলেন গভর্নর হয়ে। ওনার সঙ্গে দলের কি সম্পর্ক? মানে সবচেয়ে এই মুহূর্তে অর্থমন্ত্রীর চাইতেও গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই ভদ্রলোকের সঙ্গে বিএনপির কি সম্পর্ক, অর্থনীতির কি সম্পর্ক, তারেক রহমান সাহেবের কি সম্পর্ক, আমরা কিছুই জানি না। কিন্তু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নম্বর যে পদটি সেন্সিটিভ, সেখানে এসে বসলেন। এরপরে ধরেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়, মানে যদি বলা হয় বাংলাদেশকে যদি আগামীতে এগিয়ে নিতে পারে, সেটা হলো পরিকল্পনা মন্ত্রণালয়। সেখানে মন্ত্রীকে জুনায়েদ সাকিব, সে তার দলের লোক না, এটাই সে প্রথম এমপি, এটাই সে প্রথম মন্ত্রী। রাজপথে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলা, হাত উঁচু করে কথা বলা, এইগুলো ছাড়া তো 2 কলম লিখতে পারে। আর প্রথম আলোর প্রমোশন, মানে মতিউর রহমান, মাহফুজা নাম গঙ্গের বাই প্রোডাক্ট। এছাড়া এই ছেলের একটা পরিকল্পনা মন্ত্রণালয় চালানোর যোগ্যতা আছে। আপনারা যদি কেউ আমাকে বলতে পারেন, বা ওই ছেলে যদি আমাকে বলতে পারে যে রনি ভাই আমার এই পরিকল্পনা মন্ত্রণালয় চালানোর যোগ্যতা আছে, আই ক্যান ডু বেটার দ্যান ইউ, আপনার সে ভালো করতে পারে, অন্য কারো দরকার নেই, হাতে চুরি পরে ঢাকা শহরে ঘুরবো, তাকে আপনি বাংলাদেশের মানে অর্থ মন্ত্রণালয়ের চাইতেও পরিকল্পনা মন্ত্রণালয়ে আপনি বসিয়ে দিয়েছেন। ফলে আপনার কোন কুল আছে? আপনি এখানে
একজন ভদ্রলোকে নিয়ে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা রূপে। যেখানে যাচ্ছে খলিলুর রহমানের সাথে গেছে। খলিলুর রহমান সাহেব যদি আকাশের চাঁদ হয়, এ লোক মোমবাতি, অবধ শিশু। এখনো রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নীতির তার যে দুধদাঁত এটা গজিয়েছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা জুনিয়র, যে যাকে বলা হয় ফার্স্ট সেক্রেটারি কোনো একটা মন্ত্রণালয়ের, মানে আয়দার মন্ত্রণালয়ের অথবা যাকে বলা হয় দূতাবাসের, বলতে পারবে না, রেসপেক্টিভ, মানে একজন লোক পররাষ্ট্র উপদেষ্টা হবেন যেখানে আগে রিয়াজ রহমান ছিলেন, যেখানে আগে শমশের মোবিন চৌধুরী ছিলেন। শমশের মোবিন চৌধুরীর মতো মানুষ ওই সময়টাতে বেগম জিয়াকে যেভাবে ভারতে নিয়ে সংবর্ধনা দিয়েছিলেন, মনমোহন সিং স্বয়ং এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করেছেন, একজন শমশের মোবিন চৌধুরীকে, চৌধুরী কারণে। এবং শেখ হাসিনার বিকল্প হিসেবে ওই সময় শেখ হাসিনার রেজিম, শেখ হাসিনার জমানাতে বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে যাচ্ছে এবং তাকে রিসিভ করার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং এয়ারপোর্টে চলে এসে নিজে গাড়ির দরজা খুলে দিয়েছে। রেকর্ড কার জন্য? There was somebody in the foreign affairs matter. এটা শমশের মোবিন চৌধুরী করেছেন। তার অপরাধ কি? সে তারেক রহমান সাহেবকে তুমি তুমি করে বলতেন, এছাড়া কোনো অপরাধ ছিল না, নাথিং। তুমি তুমি করে বলতেন, এইগুলো তার অপরাধ। যা গেল, এখন এখানে যে আসছে, হুমায়ুন কবির যে আসছে, সে হয়তো তারেক রহমান সাহেবকে সালাম করেন, ভাইয়ে ভাইয়ে ডাকেন বা সার সার ডাকেন, কিন্তু এগুলো দিয়ে তো চীনের সাথে বাণিজ্য হবে না, এগুলো দিয়ে তো ভারতের সাথে কূটনীতি হবে না, এগুলো দিয়ে আমেরিকার সঙ্গে বার্গেনিং হবে না। তো যেটা বলছিলাম যে সেই দিক থেকে আপনি যে তার যে কোন দিকটা আলোক উজ্জ্বল আছে, সে একজনকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন। এখন সর্দার সাখাওয়াত হোসেন বকুল আমাদের খুব ঘনিষ্ঠজন, আমার খুব আপনজন ব্যক্তি। তিনি হি ইজ এ পলিটিক্যাল মাস্টার, জাস্ট লাইক পলিটিক্যাল মাস্টার, কিন্তু মানে তাকে সাহায্য করার জন্য যে একটা গ্রুপ দরকার পলিটিক্যাল মাস্টার হিসেবে, এই পদগুলোতে যে ধরনের, ধরেন ডক্টর রুহুল হক ছিলেন, ডক্টর আব্দুল মতিন ছিলেন, বিএনপির জমানাতে আওয়ামী লীগ জমানাতে ডক্টর রুহুল হক ছিলেন, তারা যেভাবে এই মন্ত্রণালয়টা চালাতে পারতেন। নাসিম সাহেবরা কি করেছেন? নাসিম সাহেব দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করে ফেলেছেন। এরপরে এখানে এই যে জাহেদ মালিক আসছে, দুর্নীতির বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। যখন এখানে রুহুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বা দেয়ার ইজ এ লিমিটেড, কিন্তু আপনি দেখেন এই যে ডক্টর সামন্তলাল সেনকে শেখ হাসিনা শেষ পর্যায়ে দিয়েছেন, ইট ওয়াজ ওয়াইডলি প্রশংসিত, এবং এখন সব বাংলাদেশের মানুষ সবাই বলে সে বাংলাদেশের সর্বকালের সেরা স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু ওনার সাথে আমার এমন সম্পর্ক, মানে কি বলবো, সে রুহুল হকের রুমে গিয়ে ঢুকবে, মন্ত্রণালয় ঢুকবে, একটা পার্স তার ছিল না। সে এসে সামন্তলাল এসে দেখি যে ঢাকা মেডিকেলের যে ডিরেক্টর তার রুমে বসে আছে, তার রুমে বসে আছে। উনি, আমি তখন সংসদ সদস্য, আমার ছেলে হাসপাতালে অসুস্থ ছিল ঢাকা মেডিকেলে, আমি সেই অনুযায়ী ডিরেক্টর রুমে বসে আছি। তো সে ডিরেক্টর মুস্তাফিজুর রহমান ছিল তখন, ব্রিগেডিয়ার মুস্তাফিজুর রহমান ছিল ডিরেক্টর, যেটা ওষুধ প্রশাসন পরে ডিজি হয়েছিলেন। তো তাকে বলছে, স্যার আমাকে একটু মন্ত্রণালয়ে ঢোকার ব্যবস্থা করে দেন। সে বলে যে আমি কিভাবে ঢুকাবো? তখন আমি সামন্তলালকে নিয়ে গেলাম, শুধু নিয়ে গেলাম না, সামন্তলালও জীবিত, শুধু ওনাকে আমার গাড়িতে নিয়ে গেলাম, মন্ত্রণালয়ে ঢুকালাম এবং ওনাকে সোজা নিয়ে মানে স্বাস্থ্যমন্ত্রী মিটিং এ ছিলেন, সে স্বাস্থ্যমন্ত্রীর সামনে, রুহুলের সামনে নিয়ে বললাম যে আপনি এই ফাইলটা দেখেন, প্রধানমন্ত্রীর ফাইল, এই ফাইলটা আপনি ওকে করে দেন। আর ওই কাজটা যদি 2010 সালে আমি না করতে পারতাম, তাহলে আজকে যে বার্ন ইউনিটটা এটা তৈরি হতো না। এখন এটা সাক্ষী সামন্তলাল। দ্বিতীয় সমস্যা হলো, ওই যে ঢাকাতে শেখ হাসিনা বার্ন ইউনিট যেটা হয়েছে, ওখানে এখন যে পরিচালক আছে ডক্টর নাসির, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু,
তো ডক্টর নাসির ওখানে একটা হলো মামলা দিয়ে বসলো, ওখানে একটা পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্পের মালিক মামলা দিয়ে বসলো। এই সামন্তলাল সবাই মিলে তারা ওই ডক্টর নাসিরকে দায়িত্ব দিল এই মামলাটা নিষ্পত্তি করার জন্য। ডক্টর নাসির আমার কাছে আসলো, হাইকোর্টে রিট করতে হবে। আমি তখন এই যে পরে আওয়ামী লীগের যে মন্ত্রী হয়েছে সমর রেজাউল করিম, সেই সমর রেজাউল করিমকে বললাম, ভাই আপনি এই মামলাটা করে দেন। সেই মামলাটা করে দিল। সামন্তলালের পক্ষ থেকে তাকে 2 লাখ না 3 লাখ টাকাও দেওয়া হয়েছিল, সে টাকাটা ফেরত 2 লাখ টাকা পয়সায় নেয়নি। তা আজকের এত বড় একটা জিনিস হলো, এখানে যে গোলাম মোল্লা রনি নামক একজন মানুষ আছে, এখানে যে সামন্তলাল আছে, এখানে যে ডাক্তার নাসির আছে। তো ডাক্তার নাসির তো বিএনপির লোক, কিন্তু বিএনপির লোক হওয়া সত্ত্বেও সে সামন্তলালের সঙ্গে তার সম্পর্ক ছিল সবচেয়ে ভালো। তারপরে সে এখন এই বার্নিং ইনস্টিটিউটের সে পরিচালক। কিন্তু এই বার্নিং ইনস্টিটিউটটা বিল্ডিং করা থেকে শুরু করে ডাক্তার নাসিরের যে ভূমিকা, তার যে কর্তৃত্ব, সে না হলে ডাক্তার নাসিরের না হলে এটা হতো না। আবার সেই ডাক্তার নাসিরকে এখান থেকে বদলি করে, সে যখন সবচেয়ে ভালো কাজ করছে তাকে বদলি করে আওয়ামী লীগের যারা বদমাইশগুলো আছে তাকে ফরিদপুরে পাঠিয়ে দিচ্ছে, তার চাকরি নিয়ে টানাটানি। তো ওই সময় আমরা তো তাকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি। তো এইভাবে এই কাজগুলো আসলে যখন একটা মন্ত্রণালয় চলে, সেখানে পলিটিক্যাল কানেক্টিভিটি থাকলে সেখানে ভালো। এখন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, তিনি এই জায়গাটাতে তিনি যে ভালো করবেন, এই ভালো করার জন্য দেয়ার মাস্ট হ্যাভ রিজন। বিএনপি দীর্ঘদিন এখানে ডক্টর জাহিদ যেভাবে করতে পারতেন, এইভাবে এই মন্ত্রণালয়ে ওনার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। কিন্তু তিনি প্রচন্ড দৌড়াদৌড়ি করতেছেন, বক্তব্য দিচ্ছেন, ডেইলি মানে ফাটাকেস্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ফলাফল শেষ পর্যন্ত ঘোড়ার ডিম আসবে। এবং যদি দুর্নীতির অভিযোগ এসে যায় আগের মতো, আপনারা আশ্চর্য হতে পারবেন না। বিকজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটটা এত শক্তিশালী, এত বিরাট ব্যাপক যে ওখানে আসলে নিয়ন্ত্রণ করা ভেরি টাফ, ভেরি ভেরি টাফ। এনিওয়ে, যেটা বলছিলাম যে চীন টাকা দেবে না। এখানে পররাষ্ট্রমন্ত্রী গেছেন, চীনের রাষ্ট্রদূত তারেক রহমান সাহেবকে নিমন্ত্রণ জানিয়েছে ভিজিটের জন্য। কিন্তু এই মুহূর্তে যেটি দরকার সেটি হলো আনলিমিটেড টাকা দরকার। চীন সেই টাকাটা দেবে না, বিকজ এটা লিখে রাখেন, যতক্ষণ না পর্যন্ত আমেরিকার সঙ্গে আমাদের যে চুক্তিটি রয়েছে, সেই চুক্তি বলবৎ থাকবে, চীন একটি পয়সাও দেবে না। আর চীনের হাত থেকে যদি এইভাবে বাজেটের সাপোর্ট না পায়, সরকার পরিচালনা করা, বাজেট টেনে নেওয়া, এটা মানে এই মুহূর্তে এটা বলতে গেলে দুরূহ একটা বিষয়। দ্বিতীয়ত হলো যে আমেরিকাকে পৃথিবীতে কেউ কখনো সুখী করতে পারেনি। যেখানে সৌদি আরব পারেনি, কাতার পারেনি, যেখানে কুয়েত পারছে না, যেখানে ইরান পারেনি, ইরানের মতো এত ঐতিহ্যবাহী একটা রাষ্ট্র, তারা তো আমেরিকার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছে। তাদের প্রথম থেকে সুদীর্ঘকালের আমেরিকার সঙ্গে তাদের বন্ধুত্ব, সেটা তারা পারেনি। ইভেন খমেনি চেষ্টা করেছে, হয়নি। এরা সরাসরি অহংকারী, উদ্ধত। তারা শুধুমাত্র সুযোগটা নেবে, তারপরে আপনাকে তাড়িয়ে দেবে। আমেরিকা বাংলাদেশ থেকে যা যা দরকার ছিল, প্রয়োজন ছিল, সব নেওয়া হয়ে গেছে। এখন তারা আপনাকে গলায় রশি দিয়ে ঘুরাবে, কিন্তু আপনাকে কিছু দেবেন। আপনি যত দুর্বল হবেন, যত অসহায় হবেন, তত তার কলোনি প্রতিষ্ঠা করতে সুবিধা হবে। এখানে যত গন্ডগোল হবে, আপনি ততই তার পায়ের উপর পড়বেন, ততই আপনি তার মুখাপেক্ষি হবেন। রাষ্ট্রদূত তো দূরের কথা, দেখা গেল আমেরিকার যে এম্বাসির যে আছে ঢাকাতে, তার একজন পিওর ড্রাইভার দারোয়ানের পিছনে আমাদের মন্ত্রী পর্যায়ের লোকরা ঘুরতে থাকবে, দেশের পরিস্থিতি যত সঙ্গীন হবে। 5টা বছর একেবারে শেখ হাসিনার মানে সরকারের তো 2008 থেকে যে 14 পর্যন্ত স্বর্ণালী সময়, সেখানে বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়, রেল, তারপরে যে সেতু বিভাগ, এই সব বিভাগের সংসদীয় কমিটিতে ছিলাম। 3টা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম, অ্যাকাউন্টস, অডিট, এই 3টা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম। ফলে একটা রাষ্ট্র কিভাবে চলে, শেখ হাসিনা স্নেহ করতেন। মানে ওখানে তোফায়েল সাহেবের মতো লোক, আমু সাহেবের মতো লোক, ওবায়দুল কাদের সাহেবের মতো লোক হাত ধরে বলতেন যে নেত্রী তোমারে পছন্দ করে, আমার বিষয়টা একটু বইল।
ওবায়দুল কাদের জীবিত আছে, অস্বীকার করুক। তোফায়েল ভাই জীবিত আছেন, আমিও ভাই জীবিত আছেন। ক্ষমতার এত কাছাকাছি থেকে শেখ হাসিনার নাম ব্যবহার করে ঢাকা শহরে এক কাপ চা খেয়েছি, যদি কেউ বলতে পারে 2 হাত কেটে ফেলবো, 2 হাত কেটে ফেলবো। ওই জিনিসগুলো হয়নি। ফলে রাষ্ট্র কিভাবে চলে, ডিজিএফআইরা কি করে, এই জিনিসগুলো তো সিআইএ কি করে, এফবিআই কি করে, র কি করে, এই জিনিসগুলো আমরা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম এগুলো আমাদের মুখস্থ। ফলে এই কাজগুলো এখন যেভাবে চলছে ভালোভাবে চলছে না। সরকারে যারা কর্তার ব্যক্তি আছেন তারা এই জিনিসগুলো ভালোভাবে চালাতে পারছেন না, পারবেন বলে মনে হচ্ছে। এটা মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।